এসআইআর প্রক্রিয়ার গেরো আরও কঠিন হলো। আজ সুপ্রিম কোর্টের 3 সদস্যের প্রধান বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তাতে একথাই বলা যায় যে পিসি ভাইপোর এবার ক্ষমতায় আসা কঠিন, মানে একেবারে অসম্ভব। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যদি মনে করেন যে আরও বিচারক দরকার এবং সেক্ষেত্রে রাজ্যে পর্যাপ্ত বিচারক পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে তিনি পাশের রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও বিচারক আনতে পারবেন। ফলে চুলচেরা বিশ্লেষণ করে নথি যাচাই হবে। একটাও ভুয়ো নথি দিয়ে কেউ ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না। ফলে পিসি ভাইপো মিলে যে পরিকল্পনা করেছিল, আইপ্যাক যে পরিকল্পনা করেছিল যে ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় নাম তুলবেন, সে আশা পুরোপুরি ভেস্তে গেছে। মানে সেই পরিকল্পনা একেবারে ভেস্তে দিল সুপ্রিম কোর্ট। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিবেদনটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই মানে গতকাল থেকেই শুরু হয়ে গেছে বিচারকদের দ্বারা এই যে নথি যাচাইয়ের কাজ। কিন্তু সেই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে যত নথি রয়েছে তা এই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা কঠিন। প্রথমে জানা গিয়েছিল যে প্রায় 50 লক্ষ নথি রয়েছে যেগুলো যাচাই করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তাতে সেটা 80 লক্ষ হয়ে গেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেখেছেন প্রথম দিনের কাজ দেখে যে একজন বিচারপতি যদি প্রতিদিন 250টা নথি যাচাই করেন তাহলে এই কাজ শেষ হতে প্রায় 80 দিন লেগে যাবে। 80 দিন লেগে যাবে মানে তাহলে তো প্রায় 3 মাস। ততদিনে তো বর্তমান যে সরকার আছে সেই সরকারের মেয়াদ তো শেষ হয়ে যাবে। সেই মেয়াদ তো মে মাসের 5 তারিখেই শেষ হয়ে যাচ্ছে। তো তখনও নথি যাচাই চলতে থাকবে, তাহলে ভোট তো পিছিয়ে যাবে। তাহলে পিছিয়ে গেলে কি হবে? তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। ফলে তিনি গতকালই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে জানিয়েছেন যে কি পরিস্থিতি। আর এই পরিস্থিতির কথা বিবেচনা করেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিয়েছেন যে আজ তিনি এই মামলার শুনানি করবেন। এই মামলার কিন্তু পরবর্তী শুনানি ছিল 10ই মার্চ, কিন্তু সেটাকে তিনি এগিয়ে নিয়ে এলেন। এর থেকে বোঝা যায় সুপ্রিম কোর্ট শুধু নির্দেশ দিয়েই ছেড়ে দেয়নি, এই কাজটা যাতে ঠিকঠাক হয় সেই জন্যেও তারা সমানভাবে উদ্বিগ্ন এবং তারা চেষ্টার ত্রুটি করছেন না। তাই যে মামলার শুনানি ছিল 10 তারিখে সেইটাকে তিনি এগিয়ে নিয়ে এলেন আজকে, এবং আজকে সকাল 10টার সময় এই মামলার শুনানি হলো। এবং সুপ্রিম কোর্ট যে কতটা এই বিষয় সিরিয়াস সেটা বোঝা গেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে একজন ব্যক্তির যে অধিকার, মানে তাকে ভোট দেওয়ার যে অধিকার, সেটাও যেমন রক্ষা করতে হবে, পাশাপাশি নির্বাচন কমিশনের যে পবিত্রতা সেই পবিত্রতাও রক্ষা করতে হবে। অর্থাৎ ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম যাতে না ওঠে, ভুয়ো নথি দিয়ে যাতে কেউ নাম তুলতে না পারে, সেই কাজটাও দেখতে হবে। অর্থাৎ এতদিন এই যে নির্বাচন কমিশন যেটা চাইছিল যে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক, এবং এই আমাদের পিসি ভাইপোর টিম যেটা চাইছিল যে যতটা পারা যায় ভুয়ো ভোটারদের নাম ঢুকিয়ে রাখা হোক। তার কারণ ভুয়ো ভোটার থাকলেই তাহলে তার নামে ভোট দেওয়া যাবে, ভুতুরে ভোটাররা এসে ভোট দিয়ে চলে যাবে। মানে এতদিন যেটা হয়েছে আর কি, যে ভুতুরে ভোটাররা ভোট দিয়ে চলে যাবে আর জিতে যাবে।
কিন্তু প্রথম যে খসড়া তালিকা বেরোলো তাতে 58 লক্ষ বাদ চলে গেছে। তার উপরে এখন বাদ দিতে দিতে প্রায় 70 লক্ষ বাদ চলে গেছে, এবং যা দেখা যাচ্ছে তাতে এটা কোটি ছাড়িয়ে যাবে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে তৃণমূলের যে সমস্ত বিধায়করা জয়ী হয়েছেন, মানে ভোটে জিতে এসেছেন, তারা যে মার্জিনে জিতে এসেছেন তার থেকে বেশি ভোটার বাদ চলে গেছে। 25,000, 30,000, 45,000, 15,000, মানে যে মার্জিন ছিল তার থেকে অনেক বেশি ভোটার বাদ হয়ে গেছে। তাই তাদের আরেকটা পরিকল্পনা ছিল যে শেষ মুহূর্তে এই নথি আপলোড করতে হবে, যাতে নির্বাচন কমিশন এই নথিগুলো আর সময়ের অভাবে ভালোভাবে স্ক্রুটিনি করতে না পারে, ভুয়ো ভোটাররা ঢুকে যাবে। কিন্তু হলো না। আসলে যে হলো না এর জন্য তিনি নিজেই দায়ী, কারণ তিনি নিজেই সুপ্রিম কোর্টে গেছিলেন এবং সুপ্রিম কোর্ট তার বক্তব্য শুনে এবং রাজ্য সরকারের যে বিভিন্ন পদক্ষেপ সেগুলো দেখে সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে এই এসআইআর প্রক্রিয়াটাকে বন্ধ করে দিতে চাইছে। তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু শুনানিতে বলে দিয়েছিলেন যে কোনোভাবেই এসআইআর প্রক্রিয়া বন্ধ করা যাবে না, তার জন্যে যা যা ব্যবস্থা দরকার তারা করবেন, অতএব এসআইআর প্রক্রিয়া চলতে দিতে হবে। তারপর তারা যে নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকারকে আইন শৃঙ্খলার বিষয়ে এবং অফিসার দেওয়ার বিষয়ে, সেগুলো একটাও মানা হয়নি। ফলে সুপ্রিম কোর্ট আরো কঠোর হলো। কঠোর হয়ে কি করলো? বিচার বিভাগের হাতে গোটা প্রক্রিয়াটা তুলে দিল, কারণ সুপ্রিম কোর্টও চাইছে যে এটা স্বচ্ছভাবে হোক। হাজত বলে দিয়েছেন যে নির্বাচন কমিশনের পবিত্রতা রক্ষা করতে হবে, অর্থাৎ সুপ্রিম কোর্ট নিজেই দায়িত্ব তুলে নিলেন তাদের কাঁধে যে এই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে। আর এই নিয়ে তৃণমূলের থেকে হইচই বাঁধিয়ে দিল যে নির্বাচন কমিশনের পরাজয়, নির্বাচন কমিশনের পরাজয়, তাদের হাত থেকে ক্ষমতা চলে গেল। আরে বাবা, তাদের হাত থেকে ক্ষমতা কোথায় গেল? নির্বাচন কমিশন এতদিন কাজটা কিভাবে করছিল? নির্বাচন কমিশনের কি নিজস্ব কোনো লোকবল আছে যে তারা করবে? তারা তো রাজ্যের অফিসার দিয়েই কাজ করাচ্ছিল। রাজ্যের যে সমস্ত কর্মচারী আছে, শিক্ষক আছে, অঙ্গনওয়াড়ি কর্মীদেরও দেওয়া হয়েছিল, তারা তো বিএলও হিসেবে কাজ করছিলেন। তারা যা দিচ্ছিলেন সেগুলোই তো নিয়ে ইআরও এই ইআরওর কাছে জমা দেওয়া হচ্ছিল, সেগুলো দেখেই তো তারা আপলোড করে দিচ্ছিলেন। তো নির্বাচন কমিশন এরপরে কি করলেন যে মাইক্রো অবজারভার দিলেন, তারা নথি যাচাই করছিলেন এবং নথি যাচাই করতে গিয়ে প্রচুর গরমিল ধরা পড়ছিল। তারা ডাউটফুল লিখে ছেড়ে দিচ্ছিলেন। মুখ্যমন্ত্রী তাতে গোসা, ভাইপোর তাতে গোসা যে তারা বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দিচ্ছে, একটা বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দিয়ে দিচ্ছে। আর এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে এই মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি ভুয়ো নথি দেওয়া হয়েছে। এই এলাকাগুলোই তো এই মুসলিম বহুল এলাকা পরিণত হয়ে গেছে। তো ফলে নির্বাচন কমিশন যেটা করত সেটা হচ্ছে এই রাজ্যের অফিসারদের দিয়েই করত এবং তাদের মূল লক্ষ্য থাকতো হচ্ছে ভোটার তালিকাটাকে স্বচ্ছভাবে তৈরি করা, কিন্তু সেটা তারা পারছিলেন না। সুপ্রিম কোর্ট সেটা বুঝতে পারল, কারণ এই রাজ্য সরকারের যে সমস্ত কাজকর্ম, মুখ্যমন্ত্রীর যেসব বক্তব্য, তখন তারা কি করলেন? তখন তারা বিচার বিভাগের হাতে পুরোটা দিয়ে দিলেন। আসলে নির্বাচন কমিশন আর অতিরিক্ত লোকবল পেয়ে গেল, এবং কাদের পেলেন? যারা বিচারক, যারা নথি এবং তথ্য ছাড়া কথা বলেন না। ফলে নির্বাচন কমিশনের পরাজয় কোথায় হলো? নির্বাচন কমিশনের তো আরো জয় হলো। তারা এবার যে কাজটা করতে চাইছিলেন সেই কাজটাই আরো ভালোভাবে সুসম্পন্ন হবে। এবার বিচারকরাই এই নথি যাচাই করছেন এবং প্রথম দিনের কাজ দেখতে গিয়ে যেটা দেখা গেল, সময় প্রচুর লেগে যাচ্ছে, কারণ সেখানে লিখতে হবে
যে কাউকে যদি বাদ দেওয়া হয় তাহলে আলাদা একটা কলাম রয়েছে, সেখানে 1000 শব্দে লিখতে হবে কেন তাকে বাদ দেওয়া হলো এবং নথিটা কেন গ্রহণ করা হলো, দুটোই করতে হবে। ফলে মানে ইচ্ছাকৃত বা তাড়াহুড়ো করে দেখে ছেড়ে দেওয়া যাবে না। কারণ কোনো নথি যদি ছাড় দেওয়া হয়, কোনো নথি যদি অ্যাপ্রুভ করা হয়, কেন অ্যাপ্রুভ করা হচ্ছে সেটাও জানাতে হবে। ফলে এখানে মানে ভুল নথি দিয়ে নাম তোলার চেষ্টা একেবারেই ব্যর্থ। কিন্তু এই কাজ করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে সময় প্রচুর লাগবে। এখন 250 জন বিচারক এই কাজ করছেন। প্রথমে জানা গেছিল যে 50,000 ডকুমেন্ট পড়ে রয়েছে, কিন্তু মূল কাজটা শুরু হওয়ার পর দেখা গেল, কারণ ডিএম, এআরও, এইআরওদের হাতে যে সমস্ত নথি ছিল সেগুলো তারা আপলোড করে দিয়েছে। এখন দেখা যাচ্ছে সংখ্যাটা 80 লক্ষের কাছে পৌঁছে গেছে। ফলে 80 লক্ষের এই নথি যাচাই যে প্রক্রিয়ায় চলছে তাতে 80 দিন লেগে যাবে। ফলে এটা খুবই কঠিন কাজ হয়ে গেছে। এটাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আর তাই তড়িঘড়ি সুপ্রিম কোর্ট 10 তারিখের যে শুনানি সেটা এগিয়ে নিয়ে এসে আজকেই শুনানি করলেন এবং সকাল সকালই করে দিলেন। এবং তিনি জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যদি মনে করেন তাহলে পাশের রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে তিনি বিচারকদের আনতে পারেন। তাছাড়া দেওয়ানি যে বিচারকরা রয়েছে রাজ্যে, সেই বিচারকদেরও নিতে পারবেন এবং তাদের অভিজ্ঞতা হতে হবে কমপক্ষে 3 বছর। তো এই বিষয়ে মুখ্যমন্ত্রীর যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটু আপত্তি জানিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দেন এ ব্যাপারে আমাদের কিছু করার নেই, কারণ কাজটা ঠিকঠাক করতে হবে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছিলেন যে একটা ভাষাগত সমস্যা হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন যে হওয়ার কথা নয়, কারণ একসময় এই উড়িষ্যা, বিহার এবং বিহার ভেঙে এখন ঝাড়খণ্ড হয়েছে, গোটা বিহার তাহলে তখনকার এই একটা পরিকাঠামোর মধ্যেই ছিল, আইনের শাসনের মধ্যে ছিল। ফলে তাদের এই ভাষাগত সমস্যা ততটা হওয়ার কথা নয়, তারা কিছুটা জানেন, এ সম্পর্কে জানেন, ফলে ভাষাগত কোনো সমস্যা হবে না। আর তাছাড়া এআরও, এইআরও তারা রয়েছেন, তারা সাহায্য করবেন। ফলে এইবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যদি মনে করেন কাজটা খুব দ্রুত শেষ করতে হবে, তাহলে তিনি এই ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের আনতে পারবেন। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই কারণে ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন, মানে 2 বিচারপতিদের অনুরোধ করেছেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আপনাদের কাছে যদি কোনো আবেদন করেন তাহলে আপনারা দ্রুত সেটার রেসপন্স করবেন, মানে দ্রুত আপনার প্রয়োজনীয় বিচারকদের আপনারা দেবেন। মানে সুপ্রিম কোর্ট চাইছে খুব দ্রুত এবং এই কাজটা শেষ হোক এবং নথি যাচাই কাজটা যাতে সঠিকভাবে হয়। ফলে পিসি ভাইপো যা চেয়েছিল যে ভুয়ো নথি দিয়ে লক্ষ লক্ষ ভোটারের নাম তিনি তুলে নেবেন এবং তারপর দেদার ছাপ্পা ভোট মেরে আবার ক্ষমতায় ফিরে আসবেন, সেগুলো কিন্তু বালি হয়ে গেল। মানে তাদের এবার আর ক্ষমতায় আসা খুবই কঠিন হয়ে পড়ল। আইপ্যাক যে পরিকল্পনা করেছিল এবং যে নথি তাদের দেওয়া হয়েছিল, যাদের এই ভুয়ো ভোটার যারা বাংলাদেশি রোহিঙ্গা ভোটাররা যারা আছে তাদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছিল, তাদের প্রচুর ভুয়ো নথি দেওয়া হয়েছিল, সেগুলো এবার আর এর হাত গলে আর পার পাবে না। ফলে দিদিমণি এবং ভাইপোর পুরো মাথায় বাড়ি, একেবারে মাথায় বাড়ি, মানে একেবারে বাড়ি মেরে বসিয়েই দিল। ফলে তাদের এবার ক্ষমতায় ফিরে আসা সত্যিই খুব কঠিন। নমস্কার।